ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে পিএসসি ক্লার্কশিপ 2006 যে প্রিলিমসের কোশ্চেন পেপার হয়েছিল তাদের 50 কোশ্চেন ছিল। আমরা অলরেডি এটা শিফট 2 এর কোশ্চেন, এখানে আমরা অলরেডি 20 কোশ্চেন আগের দিন সলভ করেছি। আজকে হচ্ছে নেক্সট 15 কোশ্চেন সলভ করব, আর পরের দিন নেক্সট 15 কোশ্চেন সলভ করব। ওকে, চলো লেট স্টার্ট। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে নিও, ঠিক আছে? চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, কোশ্চেন নম্বর 21 বলেছি একটি ট্রেনের গতিবেগ সেকেন্ডে 5 মিটার, ঠিক আছে? ওই ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? ঠিক আছে, মানে হচ্ছে কি তোমার সেকেন্ডে দেওয়া আছে, মানে হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে? এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। কি করে না, হচ্ছে কি 5 ইন্টু হচ্ছে কি 18/5 ইন্টু করে দেবো, ঠিক আছে? তাহলে 5 কাটাকাটি হয়ে গেল, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, মানে অপশান এ অ্যান্সার। এবার কি করে এসছে যদি বলো তাহলে আমি বোঝাচ্ছি। দেখো কিছুই নেই, এটা কি 5 মিটার পার সেকেন্ডে ছিল। এবার মিটারকে তুমি কিলোমিটারে প্রকাশ করতে হলে কি করতে হবে না, আমাদের হচ্ছে কি 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 5টা কি মিটার পার সেকেন্ডে ছিল, তাহলে মিটারকে কিলোমিটারে প্রকাশ করার জন্য তোমাকে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নিচে হচ্ছে 1000। আবার এই যে সেকেন্ড মানে 1 সেকেন্ড, এবার সেটাকে ঘন্টায় কনভার্ট করলে বাই 3600 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এই সেকেন্ডটা নিচে আছে তাহলে 3600 উপরে গুণ হয়ে যাবে। ব্যাস, এটাকে তুমি সিম্পলিফাই করো। দেখো কাটাকাটি করলে 2 শূন্য কাটলো, 0 0। এবার 5 কাটো, 5 2 10, 5 18, 2 5 10, আর হচ্ছে 2 18 36। সেই জন্য আমি দেখো 18/5 গুণ করেছিলাম, ঠিক আছে? শর্টকাট নিয়ম হচ্ছে কি 18/5, মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে জাস্ট ডিরেক্টলি কি করবে, এই 5 আর 18 নিয়েই ঘোরাফেরা করবে। এবার দেখো ছোটো ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছ, সেই জন্য 18টা উপরে। 18 আর 5-এর মধ্যে বড় কে 18, সেই জন্য 18টা উপরে হবে। এবার যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, দেখো বড় ইউনিট থেকে ছোট ইউনিটে আসছি, তখন ছোটোটা উপরে, মানে 5 আর 18-এর মধ্যে 5 হচ্ছে ছোটোটা উপরে। তাহলে 5/18 দিয়ে তখন গুণ করে দেবো। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 22। বলেছে 22 জন শ্রমিক নিয়োগ হলে দৈনিক কতগুলি যন্ত্রাংশ তৈরি করা সম্ভব হবে যদি দৈনিক তৈরি যন্ত্রাংশ এবং কর্মে নিযুক্ত শ্রমিকের সংখ্যাগুলির অনুপাত 5:2 হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো শ্রমিকের আর হচ্ছে গিয়ে রেশিও দেওয়া আছে, তাহলে 5:2। তাহলে এখানে এই 2 ইউনিট মানে হচ্ছে গিয়ে যে কর্মে নিযুক্ত শ্রমিক, তাহলে সেই 2 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 22, ঠিক আছে? 22 দেওয়া আছে 2 ইউনিটের ভ্যালু। তাহলে আমাদের চেয়েছে কি কতগুলো যন্ত্রাংশ উৎপাদন হবে, মানে 5 ইউনিটের ভ্যালু, ব্যাস, ঠিক আছে? তাহলে 2 × 11 হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 5 × 11 করে দাও, তাহলে 11 5 55টা যন্ত্রাংশ তৈরি হবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 23। বলি যে দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের বিয়োগফল হচ্ছে 69, সংখ্যা দুটি কত? ঠিক আছে, তাহলে 5:8, তাহলে রেশিও দেওয়া আছে তোমার 5:8। দেখো তাদের বিয়োগফল মানে এদের এই বিয়োগফল কত ইউনিট হচ্ছে, 3 ইউনিট। সেই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 69। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে আমরা 1 ইউনিটের ভ্যালু বের করে নিই। 1 ইউনিট মানে হচ্ছে কি 3 2 6 মানে 23। তাহলে একটা হবে গিয়ে 23 ইন্টু হচ্ছে গিয়ে 5, আর একটা হচ্ছে গিয়ে 23 ইন্টু হচ্ছে গিয়ে 8। তাহলে 23 × 5 করলে কত হবে তোমার, 5 3 15, 5 5 2 10, 1 11, মানে 115। একটা হবে 115, একমাত্র একটা অপশানে আছে 115, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 24। বলেছে 30 লিটার মিশ্রণে সিরাপ জলের অনুপাত 1:5। মিশ্রণে কত পরিমাণ জল মিশ্রিত করলে তাদের অনুপাত 1:6 হবে? দেখো তো প্রথমে সিরাপ ইস্টু হচ্ছে গিয়ে তোমার জল ছিল এটা, পরে হয়েছে কত, সিরাপ ইস্টু জল হচ্ছে গিয়ে তোমার কত না 1:6। দেখো আমরা এখানে কি সিরাপই আছে, ঠিক আছে? সিরাপ আর অ্যাড করা হয়নি। তাহলে সিরাপ দেখো 1 ইউনিট আগে ছিল, পরেও 1 ইউনিট আছে, আর হচ্ছে কি জল দেখো 1 ইউনিট বেড়েছে, ঠিক আছে? তাহলে আগে আমার টোটাল 5 থেকে 6 ইউনিট ছিল, সেই 6 ইউনিটের ভ্যালু ছিল কত, 30 লিটার, ঠিক আছে? আমার 1 ইউনিট জল যোগ করেছি, তাহলে 1 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। 6 5 30, তাহলে হচ্ছে গিয়ে 5 লিটার। ওকে, তাহলে 1 ইউনিট মানে 5 লিটার, মানে তাহলে কত পরিমাণ জল যোগ করা হয়েছিল না, হচ্ছে গিয়ে অপশান এ 5 লিটার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের উপর 25% লাভ করে, তাহলে বিক্রয় মূল্যের উপর সমতুল্য শতকরা লাভ কত?
ঠিক আছে, যার উপরে তুমি তাকে 100 ধরে নাও, তাহলে সিপি ইকুয়াল টু আমরা ধরে নিলাম 100, তাহলে এসপি কত হবে না হচ্ছে গিয়ে তোমার 25% যেহেতু লাভ সিপির উপরে, তাহলে 125 হবে। ওকে, এবার কি বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে এখানে লাভ আমার কত 25 টাকা, তাহলে আউট অফ যার সাপেক্ষে সেটা নিচে বিক্রয় মূল্যের সাপেক্ষে বলেছে, তাহলে নিচে 125 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। 25 5 125 5 20 100, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 20%, 20% মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 26 বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। আচ্ছা, পূর্ণবর্গ যেহেতু বলেছে তাহলে আমাদের 100 হবে, ঠিক আছে, 100টা হচ্ছে গিয়ে তোমার কি 10 স্কোয়ার, সেটা হচ্ছে কি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একই জিনিস, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 27 বলেছে একজন বিক্রেতা 9টি আম 5 টাকা এই হারে কিনে যদি প্রতি ডজন আম 8 টাকায় বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ। ঠিক আছে, দেখো জাস্ট তুমি করে নাও, তুমি 9টি আম 5 টাকায়, তাহলে একটা আমের বের করতে পারো, ঠিক আছে, হ্যাঁ, না হলে হচ্ছে গিয়ে প্রতি ডজন আম 8 টাকায় বিক্রয় করে, মানে কি 9টা আমের দাম সে কিনেছে হচ্ছে গিয়ে 5 টাকায়। ওকে, আর সে বিক্রি করেছে কত না 12টা আম হচ্ছে গিয়ে সে 8 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তার লাভের শতকরা হার চেয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা আমের সিপি বের করে নাও, সোজা হিসাব। আমরা বেসিক ওয়েতে যদি যাই তাহলে একটা আমের সিপি কত হবে তোমার 5/9, আর এসপি কত হবে না হচ্ছে গিয়ে, তাহলে এটা হলো সিপি আর এসপি হচ্ছে গিয়ে তোমার 8/12। ঠিক আছে, এটা হচ্ছে গেলে সিপি। এবার ব্যাস এটা থেকে এটা আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, বাদ দিয়ে এবার হচ্ছে শতকরা লাভ পেয়ে যাব। তাহলে হচ্ছে কি আমাদের অ্যান্সার কী হবে না 8/12 মাইনাস হচ্ছে গিয়ে 5/9, হ্যাঁ, বাই হচ্ছে গিয়ে কার সাপেক্ষে লাভ শতকরা লাভ হচ্ছে গিয়ে তোমার ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে নিচে হচ্ছে গিয়ে 5/9 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস। তাহলে ইকুয়াল টু এটা আমরা সিম্পলিফাই করবো। দেখো 12 আর 9-এর এলসিএম কত, 12 আর 9-এর হচ্ছে গিয়ে 36, 12 3 36 মানে 8 3 24 মাইনাস এখানে হচ্ছে গিয়ে তোমার 9 4 36 5 4 20। ঠিক আছে, নিচে হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে তোমার 36, এবার ইন্টু নিচেরটা উল্টে গুণ হয়ে যাবে, মানে উপরে 9 নিচে হচ্ছে গিয়ে 5 আর ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করতে হবে। মানে উপরে হচ্ছে গিয়ে তোমার 4/36 ইন্টু হচ্ছে গিয়ে 9/5 ইন্টু হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, তাহলে 9 4 36 4 4 কেটে গেল 5 20 100। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 20% লাভ, 20% মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 28 বলেছে এক ব্যক্তির আয় প্রথমে 50% কমানো হলো, পরে আবার 50% বাড়ানো হলো, এতে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবে এরকম যদি একই ডেটা হয়, মানে একটা হচ্ছে এত পার্সেন্ট কমানো এত পার্সেন্ট বাড়ানো, মানে X% বাড়ানো হলো আবার X% কমানো হলো, বা X% কমানো হলো X% বাড়ানো হলো, সবসময় মনে রাখবে মোটের উপর কি হবে কমবে, মানে মাইনাস হবে, কমবে কত পার্সেন্ট কমবে না x²/100% এত পার্সেন্ট কমবে। ওকে, তাহলে এখানে আমার এক্সের ভ্যালু হচ্ছে 50, তাহলে 50² হচ্ছে গিয়ে 100। ওকে, 50² মানে 2500 হচ্ছে গিয়ে 100 মানে হচ্ছে গিয়ে 25% কী হবে কমবে, 25% তার ক্ষতি হলো, মানে অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, আদারওয়াইজ এটাকে অন্যভাবেও করতে পারো। ঠিক আছে, প্রথমে তার সাপোজ 100 টাকা ছিল, আর একটা প্রসেস আমি দেখাচ্ছি, আর একটা প্রসেস কীভাবে, ধরো 100 টাকা তার প্রথমে স্যালারি ছিল, আয় ছিল। ঠিক আছে, প্রথমে হচ্ছে 50% কমানো হলো, মানে কত হয়ে গেল সেটা, তাহলে 100 - 50 মানে 50 হচ্ছে গিয়ে 100 হয়ে গেল। তারপরে আবার 50% বাড়ানো হলো, মানে হচ্ছে কি 150 হচ্ছে গিয়ে 100 হয়ে গেল। ঠিক আছে, 150/100 হয়ে গেল, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, যা হবে কত দাঁড়াচ্ছে দেখো 100টা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে, এটা একটা 100 কেটে গেল, তারপরে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে হলে গেলো 15×5 = 75, মানে 75% হলো। সরি, আগে আমার 100 যেটা ছিল সেটা কমে দাঁড়ালো কত 75, তাহলে কত কমেছে, তাহলে 100 মাইনাস হচ্ছে গিয়ে 75 মানে হচ্ছে গিয়ে 25 কমেছে, তাহলে 100-তে 25 কমেছে মানে হচ্ছে 25% কমেছে, এইভাবে ভাবতে পারো।
ঠিক আছে, নাহলে এটা হচ্ছে কি শর্টকাট নিয়ম, যদি এক্সটা দুটো সেম হয় মানে এখানেও 50 এখানেও 50, তখন মনে রাখবে একটা বাড়ানো একটা কমানো হলে তাহলে মনে রাখবে সবসময় কমবে, কত পার্সেন্ট কমবে না এক্স স্কোয়ার বাই 100%। ঠিক আছে, এখানে যদি আলাদা আলাদা ডেটা দিত তুমি এইভাবে করতে পারতে, নাহলে আর একটা ফর্মুলা ছিল সেক্ষেত্রে এক্স ওয়াই যদি আলাদা হয় তাহলে যেটা এক্স হবে, ধরো এক্সটা প্লাস, তাহলে হচ্ছে কি প্লাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এইটা হচ্ছে কি টোটালটা দেখবে প্লাস মাইনাস যা হবে, যদি প্লাস হয় তাহলে হচ্ছে কি লাভ হয়েছে, যদি মাইনাস হয় তাহলে হচ্ছে কি ক্ষতি হয়েছে। ওকে, দেখো কোশ্চেন নম্বর 29 কী বলছে, বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে দিস, একটি অপরটির হচ্ছে 1/5, ক্ষুদ্র সংখ্যাটি কত। ঠিক আছে, আমরা ধরে নিই ক্ষুদ্র সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার এক্স। ঠিক আছে, হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে গিয়ে দুটোর মধ্যে হচ্ছে কি যেটা ক্ষুদ্রতর সেটা হচ্ছে গিয়ে এক্স ধরে নিলাম, তাহলে একটা যদি এক্স হয় বা তুমি ধরে নাও একটা এক্স যদি হয় আর অপরটা বলেছে তার 1/5, তাহলে আর একটা হয়ে যাবে তোমার 1/5। ঠিক আছে, মানে x/5 হয়ে গেল আর একটা, এই দুটোর গুণফল বলেছে দিস, তাহলে এত ইন্টু এত ইকুয়াল টু 0.008। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 8×5 = 40। ঠিক আছে, তারপরে ডান দিক থেকে মানে এখানে তুমি প্রথমে 8×5 = 40 লিখে নাও। ঠিক আছে, 40 লিখে নিলে তারপরে দেখো ডান দিক থেকে ক ঘর ছিল, 3 ঘর, তাহলে 1 2 আর একটা এদিকে শূন্য দিয়ে এখানে পয়েন্ট দিয়ে দাও। ঠিক আছে, এই হয়ে গেল, তাহলে এবার এক্সের ভ্যালু কত হবে না হচ্ছে গিয়ে √0.04, এর স্কোয়ার রুট কত হবে না 0.2 হবে। রুটের ভিতরে পয়েন্টের ডান দিকে যদি 2 ঘর থাকে তাহলে রুটের বাইরে এলে পয়েন্টের বাইরে পয়েন্টের ডান দিকে ক ঘর হবে, 1 ঘর হবে। এবার 4-এর বর্গমূল কত 2। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম এইটা। এবার বলেছে তাহলে আর একটা সংখ্যা কী হবে, একটা যদি দিস হয় তাহলে আর একটা কত হবে না হচ্ছে গিয়ে 0.2 বাই হচ্ছে গিয়ে তোমার 5। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার ইকুয়াল টু সিম্পলিফাই করো, একে যদি 0.2কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত 0. এবার হচ্ছে কি 5 4 20, 2 নামলো ভাগ গেল না, ভাগ করলে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নেবে, তাহলে 5 4 20, তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে আর একটা সংখ্যা, তাহলে একটা হচ্ছে গিয়ে 0.20 আর একটা হচ্ছে 0.04, তাহলে ক্ষুদ্রতর কোনটা হচ্ছে 0.04 হচ্ছে, মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 কী বলেছে দেখো, একটি দণ্ডের 25% কাদায়, 45% জলে এবং অবশিষ্টাংশ জলের উপরে আছে। জলের উপরের অংশ 36 মিটার হলে জলের ভিতরের অংশ কত। ঠিক আছে, আচ্ছা জলের ভিতরের অংশ চেয়েছে, দেখো অবশিষ্ট এইখানে 25 আর 45 কত হচ্ছে, 25 আর 45 হচ্ছে গিয়ে 25 থেকে এখান থেকে 5 নিয়ে নাও, তাহলে হচ্ছে গিয়ে এটা 30 আর 40 মানে 70। ঠিক আছে, 70%, তাহলে 100 - 70 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 30%। সেই 30%-এর ভ্যালু বলা আছে কত, সেটা হচ্ছে জলের উপরেই আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার 36 মিটার। ওকে, তাহলে এবার তুমি জলের ভিতরের অংশ জলের ভিতরের অংশ মানে কত তোমার হচ্ছে গিয়ে এই যে 45% জলের ভিতরে, কাদায় তো চাইনি, জলের ভিতরে অংশ বলেছে, তাহলে 45%-এর ভ্যালু কত হবে সেটা হবে অ্যান্সার। তাহলে 45% ইকুয়াল টু কত, মানে 36 ইন্টু হচ্ছে গিয়ে 45 বাই হচ্ছে গিয়ে 45, বাই হচ্ছে গিয়ে 30। 15 দিয়ে কাটো, 15 2 30, 15 3 45, 2 হচ্ছে গিয়ে 18 36, তাহলে 18 3 54, 54 হচ্ছে গিয়ে জলের মধ্যে আছে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 31, বলেছে এক ব্যক্তি এ থেকে বিতে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যায় আবার এবং ঘন্টায় 4 কিলোমিটার বেগে এতে ফিরে আসে, ওই যাত্রায় তার গড় গতিবেগ কত কিলোমিটার। জাস্ট কিছুই নেই, জাস্ট মানে গেছে এক্স কিলোমিটার পার আওয়ার, আবার সেম ডিস্টেন্স ফিরে এসছে ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এক্ষেত্রে গড় গতিবেগ কী হয় না হচ্ছে 2xy বাই হচ্ছে x + y, এটা হচ্ছে কি ফর্মুলা গড় গতিবেগের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে কি হবে না হচ্ছে গিয়ে 2 × 6 × 4 বাই হচ্ছে গিয়ে 6 + 4 মানে 10। ওকে, কাটাকাটি করে নাও, কাটাকাটি করার দরকার নেই, তুমি উপরেরটা গুণ করে নাও, সব থেকে ভালো 10 দিয়ে ভাগ করতে আমাদের যেহেতু সুবিধা। আচ্ছা, এখানে যেহেতু পয়েন্টে দেওয়া আছে, ফ্র্যাকশানে দেওয়া আছে, তাহলে তো কাটাকাটি করতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, 2 2 5 10, আর একমাত্র নিচে তোমার 5 আসবে, দেখো এটা 6 × 24/5 মানে নিচে 5 থাকবে। ঠিক আছে, একমাত্র একটা অপশানের নিচে 5 হচ্ছে, ব্যাস সেটাই অ্যান্সার, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে,
এইভাবে তোমাকে সময় বাঁচাতে হবে। যদি তুমি 5 সেকেন্ডও সময় বাঁচাতে পারো, দেখবে একটা সময় জিকে কোশ্চেন একটা করে আসতে পারো বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ইজি কোশ্চেন করে আসতে পারবে। সেই জন্য বলবো তোমার পরীক্ষা হলে যে তুমি টাইম যত বাঁচাতে পারবে সেই দিকে টার্গেট রাখতে হবে। তা বলে আবার তাড়াহুড়ো করে ভুল করে এসো না কিন্তু। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 32। কী বলেছে দেখো, বলেছে বাৎসরিক সুদের হার 5% হলে 500 টাকার 5 বছরের সরল সুদ কত? ঠিক আছে, আচ্ছা আমরা সবাই, আমি দুটো প্রসেসে তোমাদেরকে করাবো। দেখো, একটা হচ্ছে কি আমরা ফর্মুলা জানি, ঠিক আছে, ফর্মুলা আমরা কি I = PR/100 সেইখানে বসিয়ে দেবো, যে স্যার PR/100 ফর্মুলা বসিয়ে দেবো, চলে আসবে। আবার কি অত কিছু ঝামেলা ভেবে লাভ নেই, ঠিক আছে। তাহলে 500 ইন্টু হচ্ছে গিয়ে আর ইন্টু হচ্ছে গিয়ে 5, এটাও 5 ওটাও 5 বাই হচ্ছে গিয়ে 100। তাহলে এই 0 0 0 0 কেটে গেলো, 5 5 25 125 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ঠিক আছে, আর একটা প্রসেস দেখো আমি তোমাদেরকে, সেটা তোমাদের মুখে মুখে হয়ে যাবে, সেটা যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো। সবসময় মনে রাখবে প্রিন্সিপাল, যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে গিয়ে 100%। ঠিক আছে, এবার ক্যাপিটাল আইটা কি না, এটা হচ্ছে গিয়ে আর ইন্টু টি, এত। ঠিক আছে, ক্যাপিটাল আই দেখো 5% আর 5 বছর, 5 বছর 25%। ঠিক আছে, তাহলে আমাদের এই 100%-এর ভ্যালুটা দেওয়া আছে কত, 500। ঠিক আছে, চেয়েছে আমাদের 25%-এর ভ্যালুটা কত হবে। দেখো 100 ইন্টু কত করলে 100 ইন্টু 5 করলে 500, তাহলে 25 ইন্টু 5 করে দাও, মানে 125। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তোমাদের হাতের পাঁচ তো এটা আছেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। বলি দেখো কি বলেছে একজন উৎপাদক একটি জিনিসের দাম 50 টাকা লিখে 20% ছাড় দিয়ে বিক্রয় করলো, এতে যদি তার 25% লাভ হয় তবে তার উৎপাদন মূল্য কত? এটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে করাবো। একটা হচ্ছে ফর্মুলা, সেই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আদারওয়াইজ আমি বেসিক মেথডেও করাবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে ফর্মুলা মেথডটা বলি। এখানে সিপি মানে হচ্ছে কি কস্ট প্রাইস বা উৎপাদন মূল্য যেটা, ঠিক আছে, সেইটা বাই হচ্ছে মার্কড প্রাইস, মানে হচ্ছে গিয়ে যেটা লিখে রেখেছে ধার্য মূল্য যেটা, সিপি বাই এমপি ইকুয়াল টু একটা ফর্মুলা আছে 100 মাইনাস ডি, ডি মানে হচ্ছে গিয়ে ডিসকাউন্ট পার্সেন্টেজ, আর হচ্ছে গিয়ে 100 প্লাস পি মানে হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি পার্সেন্টেজ। ব্যাস, এটাতে বসিয়ে দেবে তুমি। চারটের মধ্যে 3টে দেওয়া থাকবে, একটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উৎপাদন মূল্য বা হচ্ছে গিয়ে সিপিটা বের করতে হবে। তাহলে সিপি বাই হচ্ছে এমপি, দেখো 50 টাকা দেওয়া আছে, ইকুয়াল টু 100 মানে ডি, ডিসকাউন্ট মানে 20% ছাড় দেওয়া আছে, তাহলে 100 মাইনাস 20 মানে উপরে 80, নিচে হচ্ছে কি কত 100 প্লাস পি 25% দেখো লাভ দেওয়া আছে, তাহলে হচ্ছে কি নিচে 125। ব্যাস, এটাকে সিম্পলিফাই করা যা হবে সিপি পেয়ে যাবে বা উৎপাদন মূল্যটা পেয়ে যাবে। 25 দিয়ে কাটাকাটি করো, 25 2 50, 25 5 125, হ্যাঁ, তারপরে 5 দিয়ে কাটা, 16 5 80। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 16 5 80, তাহলে তোমার সিপি বা উৎপাদন মূল্যটা পেয়ে গেলে, তাহলে সিপি ইকুয়াল টু কত হলে 16 দিয়ে 32 হবে গিয়ে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এটা গেল আমাদের ফর্মুলা মেথড। এবার যদি এটা মনে রাখতে পারো খুব ভালো, আদারওয়াইজ আমি তোমাদের বেসিক ওয়েতে শেখাচ্ছি। দেখো প্রথমে তার একটা সিপি ছিল, ঠিক আছে, সেখান থেকে সে বাড়িয়ে 50 টাকা লিখে রেখেছে। এবার সেই 50 টাকা থেকে 20% ছাড় দিয়ে যেটা বিক্রয় করলো সেটা হলো কি তার বিক্রয় মূল্য। তাহলে আমরা এইখান থেকে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এসপি ইকুয়াল টু কত পাবো, দেখো 50 ইন্টু হচ্ছে 20% ছাড়, মানে 80/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে কি 8 5 40, তাহলে 40 টাকা তার এসপি পেয়ে গেলাম। এবার 40 টাকা তার এসপি, সেখানে তার 25% লাভ হয়েছে, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এবার সিপি বা হচ্ছে কি উৎপাদন মূল্য, তাহলে কত হবে না হচ্ছে গিয়ে 40, এসপিটা থেকে আমরা সিপিতে যাচ্ছি, তাহলে সিপিতে গেলে 100টা সবসময় উপরে হবে সিপির ক্ষেত্রে, বাই হচ্ছে গিয়ে তোমার 25% যেহেতু লাভ, তাহলে নিচে হচ্ছে 125। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য। ওকে, 25 দিয়ে কাটাকাটি করো, 25 5 125, 25 হচ্ছে গিয়ে 4 100, তারপরে 5 দিয়ে কাটাকাটি করো, 5 8 40, তাহলে 8 4 32 টাকা। দেখো 32 টাকা হচ্ছে উৎপাদন মূল্য বা সিপি। ঠিক আছে, যে কোনো একটা তোমরা এই ফর্মুলা মেথড মনে রাখতে পারো, নাহলে বেসিক ওয়ে তো আছে। এসপিটা তুমি এমপি মার্কড প্রাইস বা ধার্য মূল্য থেকে পেয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে সিপিটা এসপি থেকে পেয়ে যাবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 34। কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী আমানতে 14% সরল সুদে কিছু টাকা জমা রাখলেন। শর্ত হলো যে সুদ আসলে যা হবে তার স্ত্রী ও পুত্র 3:2 অনুপাতে পাবেন।
যথাসময়ে পুত্র এত টাকা পেলেন, তাহলে কত টাকা স্থায়ী অমানত রাখা হয়েছিল। আচ্ছা, প্রথমে দেখো তোমার স্ত্রী হচ্ছে আর পুত্র 3:2 অনুপাতে ছিল, ঠিক আছে, 3:2। হ্যাঁ, এবার পুত্র পেয়েছে এত টাকা, তাহলে টোটাল পুত্র কত পেয়েছে না 6,720 টাকা। সেখানে তাহলে স্ত্রী কতটা পেয়েছে সেটা আমরা আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে এইটা বাই 2 × 3 করে নেব, তাহলে হচ্ছে কি স্ত্রীরটা পেয়ে যাব 2 দিয়ে কাটাকাটি করে, 2 2 3 6, 2 3 6, 2 6 12 0। তাহলে এটা গুণ করলে কত হবে, স্ত্রীর টাকা হচ্ছে কি তোমার 0 6 3 18 8 হাতে 1 3 3 9 কে 10 0 হাতে 1 3 3 9 কে 10, তাহলে 10080 টাকা। এটা হলো স্ত্রীর টাকা, প্লাস হচ্ছে কি পুত্রের টাকা 6,720 টাকা। ওকে, তাহলে এইটা হচ্ছে কি তার কি 10 বছর পরে এই টাকাটা তার টোটাল উঠেছে, ঠিক আছে। টোটাল সুদ আসল মিলিয়ে এত টাকা হবে। এবার টোটাল যোগ করে নিই আমরা, এটা কত হচ্ছে দেখো, 0 0 7 1 8 8, তারপরে হচ্ছে কি তোমার 6, তাহলে 16800 এত টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে বলেছে কত টাকা স্থায়ী আমানতে রাখা হয়েছিল। দেখো তাহলে আমরা ধরে নিয়ে হচ্ছে গিয়ে প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে তার 100, মানে ধরো পি রেখেছিল, তাহলে পি প্লাস PRT/100, ঠিক আছে। তাহলে পি ইন্টু আর হচ্ছে গিয়ে কত না 14% ইন্টু PRT মানে 10 বছর বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস এইটার ভ্যালুই কত হবে 16800। ব্যাস এখান থেকে পি এর ভ্যালু বের করবো, সেটাই হবে অ্যান্সার। তাহলে একবারে করছি, দেখো পি ইকুয়াল টু কত হবে না হচ্ছে এই 0 আমরা কেটে দিলাম, ঠিক আছে, পিটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কত না এই 10টা ওইদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 168, তাহলে 00 ইন্টু হচ্ছে গিয়ে 10 হলো। আর নিচে কত হবে দেখো তোমার হচ্ছে গিয়ে এখানে 10 প্লাস 14 মানে হচ্ছে কি নিচে 24 হবে, নিচে হচ্ছে গিয়ে 24। এবার কাটাকাটি করো এটাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ধরো 8 কাটো, 8 3 24, 8 2 16, 8 ডাকে 8 0 0, আবার 3 3 7 21 700, তাহলে হচ্ছে গিয়ে 7,000 টাকা তিনি জমা রেখেছিলেন। 7,000 টাকা মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আরেকবার রিক্যাপ করে দিই, দেখো 3:2 অনুপাতে স্ত্রী পুত্র পাবে। পুত্রেরটা দেওয়া ছিল, সেখান থেকে 2 ইউনিট দেওয়া ছিল, তাহলে 3 ইউনিট হচ্ছে স্ত্রীর, সেটা বের করে নিলাম, ঠিক আছে। বা এখান থেকে আর একটা জিনিস খেয়াল করতে পারে, শুধু 3 ইউনিট না বের করে একসঙ্গে টোটাল 3 2 5 ইউনিট বের করে নিলে তাহলে একবারে এই স্টেপটা আর করতো না, 5 ইউনিট বের করলে সোজা এইটা চলে আসতো। ওকে, আচ্ছা এটা বের করলাম, করার পরে এবার এইটা ইকুয়াল টু কি আসল প্লাস আসলের উপর 14% হারে 10 বছরের সুদ, যেটা সেটা যোগফল হবে এইটা, সেখান থেকে পি এর ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 35 অ্যান্ড টুডেজ ফাইনাল কোশ্চেন। এর পরের দিন আমরা নেক্সট 15 কোশ্চেন সলভ করে নেব। ওকে, লাস্ট 15 কোশ্চেন। আচ্ছা এটা দেখো কি বলেছে, বলছে 3টি তামার গোলককে গলিয়ে একটি তামার গোলক তৈরি করা হলো। 3টি তামার গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 10 হলে নতুন গোলকের ব্যাসার্ধ কত। দেখো নতুন গোলক যেটা তার ভলিউম যা হবে, 3টে গোলকের ভলিউম সেম হবে, তাহলে নতুন গোলকের হচ্ছে গিয়ে ভলিউম কত হবে না 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ধরে নিলাম, ব্যাসার্ধ যদি হয় তাহলে ক্যাপিটাল আর কিউব হবে। পরেরগুলো কত হবে না সবগুলো দেখো 4/3 পাই কমন যাবে, ঠিক আছে। প্রথমটার হচ্ছে গিয়ে ভলিউম কত হবে না হচ্ছে গিয়ে 3 কিউব, প্লাস দ্বিতীয়টার হচ্ছে গিয়ে তোমার 4 কিউব, তৃতীয়টার হচ্ছে গিয়ে 5 কিউব। ব্যাস ব্যাস এইটা কেটে গেল, এই 4/3 পাই এটা কেটে গেল, তাহলে আর কিউব ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 3 3 9, 3 3 9 3 27, 27 আর হচ্ছে গিয়ে 64 আর হচ্ছে 125, তাহলে কত হচ্ছে 7 4 11, 5 1 6 আর হচ্ছে গিয়ে 9 6 15 16 17 1 18, কত হলো 7 4 11, 5 1 6 16 6 হাতে 1 6 2 8 1 9 9 9 8, ওই 9 এটা তো 2 সরি 2 না, 9 10 11 1 হাতে 1, তাহলে হচ্ছে 216, 216 মানে হচ্ছে গিয়ে 6 এর কিউব, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু আমরা কি পেলাম 6, তাহলে যে নতুন বড় গোলকটা হবে তার ব্যাসার্ধ হবে হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট 15 কোশ্চেন পরের দিন সলভ করব। ওকে।
ততক্ষণে তোমরা ভালো থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত যেহেতু দেখেছো, অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আমি জোর করে লাইক করতে বা শেয়ার করতে বলছি না, হ্যাঁ। আর চ্যানেলে যদি নতুন হও আর ম্যাথ জিএ এর প্রিপারেশনের যদি ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।